এদিকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই শুভেন্দুর। উত্তাল বাংলা, খেপেছে হিন্দু মুসলিম সবাই। কুরবানি নিয়ে আর ৯-৬ হবে না। তারেকের মাস্টার প্ল্যানে শুভেন্দুর খেলা শেষ। শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন, ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। ক্ষমতায় বসার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন তার মোক্ষম দাওয়াই দিতে তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের ট্রাম্প কার্ড হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। আর যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আসেন তাহলে শুভেন্দুর দশা যে কি হবে। ওপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্ত নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব দিতে ঢাকা এখন নতুন ছক কষছে। শোনা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত সুরক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতেই লুৎফুজ্জামান বাবরের মতো বাঘা নেতাদের মন্ত্রিসভায় ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। শুভেন্দুর মতো নেতাদের ফাঁকা আওয়াজ এখন আর বাংলাদেশে খুব একটা প্রভাব ফেলে না। কিন্তু আপনাদেরই ওই গোমাতাকে যখন কেটে মাংস রূপে বিদেশি রপ্তানি করা হয় এবং কোটি কোটি টাকা তাকে ইনকাম করে এবং বিদেশের মানুষরা তাকে মজা করে করে খায় আপনাদের ওই গোমাতার মাংসকে, তখন আপনাদের কষ্ট হয় না? তাই যদি বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষে সমস্ত কসাইখানা গো হত্যা বন্ধ হোক। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা শুভেন্দু অধিকারী? দর্শক মন্ডলী, আজকের এই নিউজটি জুড়ে থাকছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, একদিকে যেমন গরু বিক্রি করতে না পারার কারণে হিন্দু ব্যবসায়ীরা ফুঁসে উঠছে শুভেন্দুর বিরুদ্ধে, অন্যদিকে এবার শুভেন্দুকে সাইজ করার জন্য বাংলাদেশ সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে। দর্শক, সেই সিদ্ধান্তটি যদি বাস্তবায়িত হয় তাহলে শুধু শুভেন্দু নয়, মোদির রাতের ঘুম হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, কি সেই সিদ্ধান্ত, সেটি আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। দর্শক মন্ডলী, ক্ষমতা গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারী যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করছে, এতে করে আপনারা কি শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক, আর কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শুভেন্দু অধিকারী তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না। এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু? তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায়, এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের সে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদের কি এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত।
একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না তো। আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেবো, রাস্তায় ছেড়ে দেবো, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেবো আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে ওই 2 জায়গায় 2টা শিং ঢুকাই দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো যে এখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা আর ওইখানে তোমার সমস্যা নাই না? এইগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা তাদের যখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই, তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন, তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে, বলছে হ্যাঁ খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড, এগুলো ভণ্ড, ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শর্ট যেটা করবে, এটা আপনারা একটু শুনে রাখেন। এই যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাট ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি ওর পাশার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয় তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইরা শুনে রাখেন, ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো, আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানির থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে, তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না। গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না। আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না।
না শত্রু আইডেন্টিফাইড উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু উই আর লুকিং ফর শত্রুজ। একসময় এই ডায়লগ শুনে যারা হাসাহাসি করছিল আজ তাদেরই গলা শুকিয়ে কাট। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাতের ঘুম তো পুরোপুরিভাবেই হারাম হয়ে গেছে। কারণ যে মানুষটিকে 17 বছর ধরে সেলের অন্ধকারে আটকে রেখে তিলে তিলে শেষ করার প্ল্যান করা হয়েছিল, সেই আজ আবার চারপাশ কাঁপিয়ে ফিরে এসেছেন। ক্ষমতায় বসার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন, অর্থাৎ বর্ডারে জমি দখলে যে নোংরা খেলায় মেতেছেন, তার মোক্ষম দাওয়াই দিতে তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের ট্রাম্প কার্ড হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। আর যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আসেন, তাহলে শুভেন্দুর দশা যে কি হবে, কেন বাবরকে ভারতের জমদূত বলা হয় জানেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেই ভারত বনাম বাবরের সেই হাড্ডাহাড্ডি খেলার পেছনের আসল মাস্টার প্ল্যান কি। পশ্চিমবঙ্গের গদিতে বসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন একেবারে আকাশে উঠছেন। তার ভাবখানা এমন যেন বাংলাদেশ তার হাতের মোয়া। এই কারণেই তো কথায় কথায় তিনি এমন ফাপড় দিয়ে বসেন। বাংলাদেশ দখল করা নাকি তার কাছে মোটেও কয়েক মিনিটের ব্যাপার। এই ধরনের ফালতু গলাবাজি আর মাস্তানি মেনে নেওয়ার পাত্র কিন্তু আজকের ঢাকা নয়। তার এই চোখ রাঙানি দেখে বাংলাদেশ চুপ করে বসেও থাকেনি। শুভেন্দুর এই দাদাগিরি আর ফাঁকা আওয়াজের পরক্ষণেই স্পিকার মেজর হাফিজউদ্দিন এমনই এক কড়া ধমক দিয়েছেন যে দিল্লির বাঘা বাঘা নেতাদেরও পিছে চমকে গেছে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের তো দূরের কথা, কোথাও আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এই দেশ দখল করার। ক্ষমতা থাকলে একবার এসে দেখাক না, চ্যালেঞ্জ ছুড়ে দিক না। তাদের যে ভাঙা জবাব দেওয়া হবে, তাতেই শুভেন্দুর সব লাফালাফি একেবারে চিৎপটাং হয়ে যাবে। এক ধমকেই তার সব অহংকার যেন মাটিতে মিশে গেছে। কথারই লড়াইয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে শুভেন্দু অধিকারী অপমান লুকাতে নতুন কোনো নোংরা খেলায় মেতেছেন। নিজের রাজ্যের ভেতরের ঝামেলার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে খুব ভালো মানুষ সাজাতে চাইছেন তিনি। তাই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি এক অদ্ভুত নির্দেশ দিয়েছেন। বাহির থেকে লোক ঢোকা বা ঢুকানোর ভুয়া অজুহাত তুলে মাত্র 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্যের বিশাল জমি তুলে দেওয়ার চক্রান্ত দিয়েছেন। নিজের আখের গোছাতে গিয়ে বর্ডারে নতুন করে এই যে উস্কানি তিনি দিয়েছেন, তার এই কুকর্ম দুই দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। এই ধরনের চালবাজি করে তিনি মূলত বাংলাদেশের নাকের ডগায় এসে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন। তিনি হয়তো জানেন না তার এই সব খেলার উচিত শিক্ষা দিতে ঢাকা আগে থেকে প্রস্তুত আছে। তার এই ছল ছাতুরি আর বেশি দিন টিকবে না, কারণ সামনেই আসছে তারেক রহমানের বিশাল এক চমক। কারণ শুভেন্দুর এইসব ফালতু মাস্তানি আর দেশের টালমাটাল অবস্থা সামাল দিতে এবার নড়ে চড়ে বসেছে তারেক সরকার। বর্তমানে মন্ত্রিসভার সদস্য মাত্র 49 জন হলেও তাদের অনেকেই অফিসের কাজে বেশ নতুন। এই নতুন লোকদের কারণে সরাসরি কাজে যে জট বা ধীরগতি তৈরি হয়েছে, সেটা চিরতরে ঘুচিয়ে দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল মাস্টার স্ট্রোক দিতে চলছেন। 2013 সালে শেখ হাসিনা সরকার 66 জনের যে বিশাল মন্ত্রিসভা বানিয়েছেন, এবার সেই পুরনো রেকর্ড ভাঙতে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতার অলিন্দে কান পাতলেই এখন শুধু রদবদলের নতুন নতুন খবর শোনা যায়। সরকারি কাজে তুমুল গতি আনতে এবার মাঠে নামানো হচ্ছে একদম পোড় খাওয়া আর পরীক্ষিত নেতাদের। এই দেশের নতুন চারে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম এখন একেবারে সবার মুখে মুখেই ঘোরে। ডাকসুর সাবেক বিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের KKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসনের ডক্টর দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নাম এখন একেবারে পাকা হয়ে গেছে। পাশাপাশি অফিসের কাজে সুপার স্পিড আনতে টেকনোক্রাফট কোটায় জায়গা পাচ্ছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া দাপুটের নারী সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার নামও খুব জোরে সোরে শোনা গেছে। জুলাইয়ের ঘটনা নিয়ে একটু উল্টেপাল্টে দেখলে তারেক রহমান খুব কাছের মানুষ হিসেবে আন্দালিব রহমান প্রার্থ এই বড় তালিকায় নিজের জায়গা দখল করে রেখেছেন। এছাড়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা গয়েশ্বর চন্দ্র রায়ের মতো শীর্ষ নেতাদেরও নিয়ে চলেছে জোর গুঞ্জন। তবে দেশের এই বিপদের দিনে সরকার মূলত একদম ডাইরেক্ট অ্যাকশন বা শক্ত হাতের শাসন হাতে নিতে বেশ সোচ্চার হয়ে যাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম লোহার মতো শক্ত হাতে কন্ট্রোল করতে একজন রাফ অ্যান্ড টাফ আর কড়া মাথার লোকের খুব দরকার হয়ে পড়েছে। আর এই জায়গায় হিসেবের খাতায় সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে সেই পুরনো বসের নাম, আর তিনি হলেন লুৎফুজ্জামান বাবর। তাকে আবার সামনে এনে সরকার এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা দেখে চারপাশের সবাই একেবারে থ বনে গেছে। এই বাবর নামটা শুনলেই তো ভারতের সাউথ ব্লকের কর্তাদের কপালে কেন লালবাতি জ্বলে ওঠে? এর উত্তর লুকিয়ে আছে পুরনো এক কাহিনীতে। যে মানুষটির গলার মাপ নিচ্ছিল ফাঁসির দড়ি, তিনি 2026 সালে নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে 1,21,042 ভোটের বিশাল ব্যবধানে তার উল্টো দিকের প্রার্থীকে হারিয়ে প্রমাণ করেছেন মানুষের ভালোবাসাকে কখনো জেলের 4 দেয়ালে আটকে রাখা যায় না। ভোটের দিন পুরো নেত্রকোনা এলাকা বাংলার বাবর আমরা তোমায় ভুলিনি স্লোগানে মুখরিত ছিল। 17 বছর একটা 100 পাওয়ারের ভাল্ব জ্বলা ছোট অন্ধকার সেলে আটকে রেখে যাকে পাগল বানানোর চেষ্টা করা হয়েছিল, শেখ হাসিনা সরকার করেছিল, তিনি আজ জেলের তালা ভেঙে সাদা দাড়ি আর সাদা পাঞ্জাবিতে আগের চাইতেও আরো বেশি চালাক হয়ে ফিরে এসেছেন। 80 দশকের সাধারণ ক্যাসিও ঘড়ি ব্যবসায়ী থেকে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তার স্টাইলটাই একদম বদলে যায়। চোখে কালো চশমা, স্পাইক করা চুল আর ড্যাম কেয়ার ভাব রীতিমতো অ্যাকশন হিরোর মতো বানিয়ে দিয়েছিল।
পাড়ার মাস্তানদের সাইজ করতে তিনি গঠন করেছিলেন স্পেশাল ফোর্স র্যাব। তার দাপটে তখন সীমান্তের ওপরে বিএসএফ পর্যন্ত সবসময় ভয় থাকত তটস্থ। তবে ভারতের কাছে তিনি একেবারে আজরাইল হয়ে ওঠেন 2004 সালে সেই বিশাল 10 ট্রাক অস্ত্র ধরার ঘটনার পর থেকে। ভারতের গোয়েন্দাদের দাবি, বড় বড় রাইফেল থেকে শুরু করে রকেট লঞ্চার সমেত এই বিশাল অস্ত্রের চালান মূলত ভারতের ভেতরে ঝামেলা করা সেই উলফা দলের জন্যই আনা হয়েছিল। তাদের ধারণা, বাবর এমন এক বস লেভেলের মাথা যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের 7টি রাজ্য বা 7 সিস্টার্সে একেবারে আগুন ধরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট এঁকেছিলেন। সেই দিন থেকে ভারতের চোখে বাবর মানে এক বিশাল বিপদের নাম। ভারতের কাছে বাবর এমন এক রেড লাইন বা পার হওয়ার যাদের জন্য রীতিমতো ভয়ের ব্যাপার। তারা মনে করে বাবর আবার ক্ষমতায় এলে তাদের 7 সিস্টার্সের নিরাপত্তা একেবারে হুমকির মুখে পড়বে। আর এই ভয়টাই এখন দিল্লির কর্তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বে রয়েছেন খুব দাপটে নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকেই মনে করেন বাবর মন্ত্রিসভায় ফিরলেও হয়তো শুরুতেই একেবারে ফুল পাওয়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না। তবে খুব কাছের সূত্রগুলো বলছে উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় তাকে বসানো হতে পারে। আর যদি সত্যি এই খবর বাস্তবে রূপ নেয়, তবে শুভেন্দুর এই বর্ডারের সব চালবাজি একেবারে চিটপটাং হয়ে যাবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।